আজ 15 আগস্ট, বাংলার ইতিহাসের এক রক্তাক্ত কালো অধ্যায়। 1975 সালের আজকের এই দিনে আমরা হারিয়েছি আমাদের বন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু এবং তার সঙ্গে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। যতদিন রবে পদ্মা মেঘনা, গৌরী যমুনা বহমান। সংবাদ প্রকাশের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লব। আমরা আজ তার সঙ্গে পরিচিত হব, তার চেতনায় বঙ্গবন্ধুকে জানব এবং তার কণ্ঠে শুনব দেশ বরেণ্য কবিদের কিছু কবিতা। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আজকে সংবাদ প্রকাশের স্টুডিওতে আসতে পেরে আমি গর্ব অনুভব করছি এই কারণে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিবেদন করে কিছু কবিতা উচ্চারণ করতে পারছি। আমরা প্রথমে কবিতাতেই চলে যাই। আজ প্রথমে কোন কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা হতে যাচ্ছে? নির্মলেন্দু গুণের একটি বিখ্যাত কবিতা। কবিতার শিরোনাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। এই কবিতাটির একটু প্রেক্ষাপট বলতে হয়। বঙ্গবন্ধুকে 1975 সালে হত্যার পর বাংলাদেশে শেখ মুজিবুর রহমান নামটি এক অর্থে নিষিদ্ধ ছিল। তখন কেউ সাহস করত না তার নাম উচ্চারণ করবার, তাকে নিয়ে কিছু লিখবার। সেই অবরুদ্ধ পরিস্থিতিতে নির্মলেন্দু গুণ প্রথম প্রকাশ্যে উচ্চারণ করলেন এই কবিতা। আচ্ছা, আমরা কবিতাটা শুনে আসি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। এই ছিল কবিতা। অসাধারণ। আসলে আমরা আজ ভালোবাসার কথাই বলবো, আমাদের কবিতায় তাকে স্মরণ করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের একটা বড় অংশ জেলখানায় ছিল, এটা আমরা জানি। দেশের জন্য তাকে জেলখানায় যেতে হয়েছে বারবারই, এবং সেখান থেকে তিনি বাইরে তার প্রিয়জন যারা ছিল তাদের খোঁজ খবর নিয়মিত রাখতেন চিঠির মাধ্যমে। আমরা এখন বঙ্গবন্ধু তার বাবাকে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠিটি শুনে আসি। আব্বা, আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করবেন ও মাকে দিবেন।
মা এবার খুব কষ্ট পেয়েছিল, কারণ এবার তার সামনেই আমাকে গ্রেফতার করেছিল। দোয়া করবেন, মিথ্যে মামলায় আমার কিছুই করতে পারবে না। আমাকে ডাকাতি মামলার আসামিও একবার করেছিল। আল্লাহ আছেন, সত্যের জয় হবেই। আপনি জানেন বাসায় কিছুই নাই, দয়া করে ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন। বাড়ি যেতে বলে দিতাম, কিন্তু ওদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে। আমাকে আবার রাজবন্দি করেছে, দরকার ছিল না, কারণ রাজনীতি আর নাই এবং রাজনীতি আর করব না। সরকার অনুমতি দিলেও আর করব না। যে দেশের মানুষ বিশ্বাস করতে পারে যে আমি ঘুষ খেতে পারি, সে দেশের কোনো কাজই করা উচিত না। এ দেশে ত্যাগ ও সাধনার কোনো দাম নেই। যদি কোনোদিন জেল হতে বের হতে পারি, তবে কোনো কিছু একটা করে ছেলে মেয়ে ও আপনাদের নিয়ে ভালোভাবে সংসার করব। নিজেও কষ্ট করেছি, আপনাদেরও দিয়েছি। বাড়ির সকলকে আমার সালাম দিবেন, দোয়া করতে বলবেন। আপনার ও মায়ের শরীরের প্রতি যত্ন নেবেন। চিন্তা করে মন খারাপ করিবেন না। মাকে কাঁদতে নিষেধ করবেন। আমি ভালো আছি। আপনার স্নেহের মুজি। এটাই ছিল চিঠির একাংশ, একদম খুব ছোট। বঙ্গবন্ধু লেখা চিঠিগুলো সংক্ষিপ্ত কিন্তু মায়ায় ভরা। প্রতিটা উচ্চারণে বোঝা যায় তার দেশের প্রতি, পরিবারের প্রতি, আপন মানুষের প্রতি কি গভীর ভালোবাসা ছিল। আমরা আবার কবিতায় ফিরে যাব। এবার আপনার কাছ থেকে কোন কবিতাটি শুনছি আমরা? আমি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর যে বাড়িটি, যে বাড়িতে তাকে সপরিবারে শাহাদাত বরণ করতে হলো, সেই বাড়িটিকে নিয়ে মহাদেব সাহা একটি কবিতা লিখেছেন। কবিতার শিরোনাম তোমার বাড়ি। এই কবিতাটি উচ্চারণ করছি। এই বাড়িটি একলা বাড়ি, কাঁপছে এখন চোখের জলে। ভালোবাসার এই বাড়িতে তুমিও নেই, তারাও নেই। এই বাড়িটি সন্ধ্যা সকাল তাকিয়ে আছে নগ্ন দু চোখ। এই বাড়িটি ধূসর বাড়ি, তোমার স্মৃতি জড়িয়ে বুকে অনাগত ভবিষ্যতের দিকেই কেবল তাকিয়ে থাকে। কেউ জানে না এই বাড়িটি ঘুমায় কখন, কখন জাগে। স্তব্ধ লেকের কান্না ভেজা এই বাড়িটি রক্তমাখা। এই বাড়িতে সময় এসে হঠাৎ কেমন থমকে আছে। এই বাড়িটি বাংলাদেশের প্রাণের ভিতর মর্মরিত। এই বাড়িতে শহীদ মিনার, এই বাড়িতে ফেব্রুয়ারি। এই বাড়িটি স্বাধীনতা, এই বাড়িটি বাংলাদেশ। এই বাড়িটি ধলেশ্বরী, এই বাড়িটি পদ্মা তীর। এই বাড়িটি শেখ মুজিবের, এই বাড়িটি বাঙালির। কবিতাটা আসলেই একটা ইতিহাস, ছোট হলেও হ্যাঁ, সত্যিকার অর্থেই আমাদের বাঙালি জাতির যে দীর্ঘ সংগ্রাম, ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে পেয়েছি এবং এই পুরো সংগ্রামের ধারাবাহিকতাতেই কিন্তু আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়েছি। এই বাড়ির ইতিহাসও যেন সেখানে গাঁথা আছে। হ্যাঁ, সেই ইতিহাসেরই সাক্ষ্য দেয় আসলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা অবস্থায় বঙ্গমাতাকেও নিয়মিত চিঠি লিখতেন, খোঁজ খবর নিতেন বাড়ির সবার। বঙ্গমাতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবেসে ডাকতেন রেনু। আমরা সেই আদর মাখা ভালোবাসার চিঠিটা শুনে আসি। রেনু, ভালোবাসা নিও। ঈদের পরে আমার সাথে দেখা করতে এসেছো। ছেলে মেয়েদের নিয়ে আসো নাই, কারণ তুমি ঈদ করো নাই, ছেলে মেয়েরাও করে নাই। খুবই অন্যায় করেছ। ছেলে মেয়েরা ঈদে একটু আনন্দ করতে চায়, কারণ সকলেই করে। তুমি বুঝতে পারো ওরা কত দুঃখ পেয়েছে। আব্বা ও আম্মা
শুনলে খুবই রাগ করবেন। আগামী দেখার সময় ওদের সকলকে সাথে আনিও। কেন যে চিন্তা করো বুঝি না। আমার কবে মুক্তি হবে তার কোনো ঠিক নাই। তোমার একমাত্র কাজ হবে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো। টাকার দরকার হলে আব্বাকে লিখিও, কিছু কিছু মাসে মাসে দিতে পারবেন। হাসিনাকে মন দিয়ে পড়তে বলিও। কামালের স্বাস্থ্য মোটেও ভালো হচ্ছে না, ওকে নিয়ম করে খেতে বলিও। আর জামাল যেন মন দিয়ে পড়ে আর ছবি আঁকে। এবার একটা ছবি এঁকে যেন নিয়ে আসে, আমি দেখব। রেহানা খুব দুষ্টু, ওকে কিছুদিন পরে স্কুলে দিও জামালের সাথে। যদি সময় পাও নিজেও একটু লেখাপড়া করিও। একাকী থাকতে একটু কষ্ট প্রথম প্রথম হতো, এখন অভ্যাস হয়ে গেছে, চিন্তা নাই। বসে বসে বই পড়ি। তোমার শরীরের প্রতি যত্ন নিও। ইতি, তোমার মুজিব। বঙ্গবন্ধুর এই চিঠিগুলো পড়লে আমরা দেখতে পাই কি সাধারণ একজন মানুষ, সহজ সরল সাদাসিধে একজন মানুষ, অথচ এই মানুষটিই এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগকে জাগিয়ে তুলে, তাদের ভেতরকার যে শক্তিটাকে জাগিয়ে তুলে এত বড় একটা লড়াইয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। এই মানুষটির ভেতরটা যে এত কোমল, এত সহজ ছিল, চিঠিগুলোতে আমরা সেই পরিচয়টা পাই। আমি সবশেষে একটি কবিতা উচ্চারণ করব। এই কবিতার শিরোনাম আমি কি বলতে পেরেছিলাম, মহাদেব সাহার লেখা কবিতা। এই কবিতাটির মধ্যেও বঙ্গবন্ধুর বহুমাত্রিক পরিচয় আমরা পাই এবং ৭৫ সালের 15ই আগস্ট তাকে হত্যার স্মৃতি কবি এই কবিতার মধ্যে চারণ করেছেন। আমরা কবিতাটা শুনি। আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানত এই ছবিখানি হঠাৎ দেয়াল বেপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে সেদিন রাত্রিবেলা। আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব। গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জলভারানতে দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলুথালু চুলগুলির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ, চিরকাল তার চুলগুলির মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির অবিচল, জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখে আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে, যেমন তাকে একবার দেখেছিলাম ৬৯-এর গণ আন্দোলনে। তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা ৭০-এর পল্টনে, আর একবার ৭১-এর ৭ই মার্চের বিশাল জনসভায় দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠছেন। একসময় তার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে
অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমলো শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ দিয়ে কোনো অভিযোগ নিঃসরিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা। কেমন আছে ৮ কোটি বাঙালি আর এই বাংলা, বাংলাদেশ? কি বলবো? আমি মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে, দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না। বলতে পারিনি তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো? তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপরে একে একে ধর্মনিরপেক্ষতা, ২১শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা। এমনকি একটি বাঙালি ফুল ও একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি। বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। কিন্তু আমি তো জানি, ১৫ই আগস্টের সেই ভোরবেলা প্রথমে এই বাংলার কাক, শালিক ও খঞ্জনাই আকাশে উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমানও ওড়েনি। তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে। বরং পদ্মা, মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি একযোগে কলরোল করে উঠেছিল। আমি তো জানি, তোমাকে একগুচ্ছ গোলাপ ও স্বর্ণচাঁপা দিয়ে কি অনায়াসে হত্যা করতে পারত। অথচ তোমার বুকে গুলির পর গুলি চালানো ওরা। তুমি কি তাই টলতে 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 বাংলার অনিশ্চিত ভবিষ্যৎকে বুকে জড়িয়ে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলে? শেখ মুজিব সেই ছবির ভিতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না তিনি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো এই বাংলাদেশ, এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম? তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে আমি কি বলতে পেরেছিলাম? অসাধারণ ভাইয়া, অসাধারণ কথকথা। আর বাংলাদেশ মানে শেখ মুজিব, সুন্দর উচ্চারণ কবিতাটিতে। আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সংবাদ প্রকাশ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়বদ্ধ। তার পাশাপাশি দেশের জনগণের কথা বলে, দেশের ইতিহাসের কথা বলে, আমাদের মুক্তিযুদ্ধ এবং যেসব আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ সেই কথা বলে, সেসব চেতনার কথা বলে, এবং এই বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু সহ যাদের অবদান তাদের কথা বলে। আজকের এই আয়োজনে বঙ্গবন্ধুকে নিবেদন করে কিছু কবিতা উচ্চারণ করতে পারা আমার জন্য গর্বের। আমি যারা এই অনুষ্ঠানটি দেখলেন, শুনলেন, সবাইকে আমার ভালোবাসা নিবেদন করছি। ধন্যবাদ ভাইয়া। আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন।
কবিতা এবং চিঠির মধ্য দিয়ে আমরা আজ বঙ্গবন্ধুকে স্মরণ করার চেষ্টা করেছি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের এই আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ। সংবাদ প্রকাশের সঙ্গে এবং এই নিয়মিত আয়োজনগুলো দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।